আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অন্তর্বর্তী সরকার নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য আওয়ামী লীগ আমলে সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারকে পাশ কাটাতে চান। আইনের পাশ কাটিয়ে বিকল্প হিসেবে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি কিংবা প্রধান নির্বাচন কমিশনার দিয়ে শপথ পড়াতে চান। আমাদের প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের সরকার চাইলেও কি স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে সংসদের বাইরে রাখতে পারবেন? আমাদের বিশ্লেষণ হলো, বিকল্প পদ্ধতিতে সংসদ সদস্যদের শপথ পড়ানো যাবে, কিন্তু নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে কিভাবে? মানে শেষ পর্যন্ত কি তাদের যে কোনো একজনকে সংসদের বাইরে রাখা যাবে? সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সে সুযোগ নেই। নতুন সংসদে একদিনের জন্য আগের সংসদের স্পিকারকে ফেরাতেই হবে, না হলে 30 দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশনই শুরু করা যাবে না। প্রথম অধিবেশনে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারকেই সভাপতিত্ব করতে হবে। অবশ্য এক্ষেত্রে বিকল্প একটি পদ্ধতি আছে, সেটি অবশ্য বাংলাদেশের আইনে নেই। আইন বিশেষজ্ঞরা মনে করেন, নতুন সংসদের জন্য আইনগত জটিলতা তৈরি করতে বিএনপি হয়তো শেষ পর্যন্ত স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে ফিরিয়ে আনবেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 2/3 বেশি আসনে জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এরই মধ্যে বিষয়টা সবারই জানা হয়ে গেছে। নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণাও হয়ে গেছে। ফলাফলের গেজেট প্রকাশ হলেই নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বা নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে এবং এর 3 দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছেন, তার মতে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ 18 ফেব্রুয়ারির পরে যাবে না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছেন, যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। ভোটের আগেই একটি প্রশ্ন তোলা হয়েছিল, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন। বিষয়টি ঘিরে সংসদ সচিবালয় উপযুক্ত ব্যক্তির খোঁজ করছে বলেও বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ পায়। শপথ কে পড়াবেন এই প্রশ্ন উঠছে কারণ নিয়ম অনুযায়ী অতীতে নতুন সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন মূলত জাতীয় সংসদের স্পিকার, কিন্তু 2024 সালের 5 আগস্টের পর থেকে তিনি কোথায় আছেন সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় না। এর মধ্যে 2024 সালের নভেম্বরে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্টের আবেদন করেছিলেন। পরে অবশ্য সে খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তাদের পাসপোর্টের আবেদন স্থগিত করা হয়েছিল। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে আছেন এবং তিনি এখনো পদত্যাগ করেননি। 2024 সালের 2 সেপ্টেম্বর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং সরকার তার পদত্যাগের গেজেট প্রকাশ করেছে। কিন্তু সংবিধানের 74-এর 3 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, সংসদ ভেঙে দেওয়া সত্ত্বেও স্পিকার তার পদে বহাল থাকেন যতক্ষণ না নতুন সংসদের প্রথম বৈঠকে তার উত্তরসূরি কার্যভার গ্রহণ করেন। এমনকি 74-এর 6 অনুচ্ছেদ অনুযায়ী যদি স্পিকার পদত্যাগ করেনও, তাও তিনি নতুন সংসদের প্রথম বৈঠকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হিসেবে থাকবেন। জানা গেছে, সংবিধানের এসব বিধান তুলে ধরে গত 28 জানুয়ারি সংসদ সচিবালয় নবনির্বাচিত এমপিদের কে শপথ পাঠ করাবেন সে বিষয়ে মতামত চেয়ে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে ফাইল পাঠান। উপদেষ্টার সম্মতি পেলে এই সংক্রান্ত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমোদনের পর এই সারসংক্ষেপ রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে। রাষ্ট্রপতির সম্মতির পরিপ্রেক্ষিতে আদেশ জারি হবে। সংবিধানের 148-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। সংবিধানের এই নির্দেশনা মতে পদত্যাগ করলেও এমপিদের শপথ পড়ানো বিদায়ী স্পিকারের দায়িত্ব। এজন্য সংবিধানে 3 দিন সময় নির্ধারণ করা আছে। সরকার একাধিক সূত্রগুলো বলছে, আইন উপদেষ্টা সহ সরকারের কয়েকজন উপদেষ্টা চান না
স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ পড়ান। আসিফ নজরুল যে বিষয়টি চান না সেটি 5ই ফেব্রুয়ারি সাংবাদিকদের ঘুরিয়ে ফিরিয়ে জানিয়েছেন। তবে যে ব্যাখ্যা তিনি দাঁড় করিয়েছেন সেটি ছিল সাংবিধানিক ধারার ভুল ব্যাখ্যা। আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ আর একজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগ করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম সুযোগ আছে বলে তিনি মনে করেন না। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো তিনি দুটো ভুল ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত, স্পিকারের পদত্যাগ নিয়ে তিনি ভুল ব্যাখ্যা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু দুজনই এখনো নিজ নিজ পদে বহাল আছেন এবং পরবর্তী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তারা এই পদে থাকবেন। কেন আছেন সেটি বলা আছে সংবিধানের 74-এর 6 নম্বর অনুচ্ছেদে, যেটির কথা আগেই জানিয়েছি। আসিফ নজরুলের দ্বিতীয় ভুল ব্যাখ্যাটি হলো তিনি দাবি করেছেন স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ তিনি দেখছেন না। আমাদের বিশ্লেষণ হলো স্পিকার ও ডেপুটি স্পিকারের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও তারা শপথ পাঠ করাতে পারবেন। স্পিকারের বিরুদ্ধে মামলা আছে একটি। জুলাই আন্দোলনে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছিল 2024 সালের 24শে আগস্ট। স্পিকার যদি এই মামলায় জামিন পান তাহলে তার শপথ পড়াতে কোনো সমস্যা নেই। আবার ডেপুটি স্পিকার আছেন কারাগারে, তার জন্য জামিনও দরকার নেই। সরকার যদি তাকে প্যারোলে মুক্তি দেন তাহলে তিনি সংসদে গিয়ে শপথ পড়াতে পারবেন। দর্শক, 2024 সালের 18 নভেম্বর আসিফ নজরুল স্পিকারের প্রশাসনিক দায়িত্ব পাওয়ার গেজেট প্রকাশ করেছিলেন। স্পিকারের পদকে শূন্য ঘোষণা করে সচিবালয়ের প্রশাসনিক কাজ চালাতে সরকার জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024 জারি করেছিল। এভাবে স্পিকারের পদকে শূন্য করাটা ছিল অসাংবিধানিক একটি প্রক্রিয়া, কিন্তু প্রশাসনিক দায়িত্ব পেলেও সাংবিধানিক দায়িত্ব পেতে বেশ কিছু জটিলতা আছে। আসিফ নজরুলের দপ্তর থেকে জানানো হয়, সংবিধানের 148-এর 2 নম্বর অনুচ্ছেদটিতে বলা হয়েছে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। আর কার্যপ্রণালী বিধিতে বলা আছে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকলে রাষ্ট্রপতি মনোনীত যে কোনো ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। নির্বাচন কমিশন ও রাষ্ট্রপতির দপ্তর প্রয়োগ করতে চায় সংবিধানের 148-এর 2-এর ক অনুচ্ছেদটি। তবে তার জন্য নতুন নির্বাচিত সাংসদদের শপথ নিতে 3 দিন দেরি হবে। এই অনুচ্ছেদে বলা হয়েছে গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াবেন। 5ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন। প্রশ্ন হলো, অধ্যাপক আসিফ নজরুল আইনের ভুল ব্যাখ্যা দিয়ে শপথ হয়তো পড়ানোর ব্যবস্থা করতে পারবেন, কিন্তু স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে ছাড়া কি নতুন সংসদ তার যাত্রা শুরু করতে পারবে? এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, স্পিকার কিংবা ডেপুটি স্পিকার ছাড়া নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে কিভাবে? সাধারণ নির্বাচনের পর গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করার একটি বাধ্যবাধকতা সংবিধানের 72-এর 1 অনুচ্ছেদে বলা আছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন নির্বাচন কমিশন গেজেট আকারে প্রকাশ করবে তখন থেকে এই সময়সীমার গণনা শুরু হবে। অধিবেশন আহ্বানের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে একটি জনবিজ্ঞপ্তি জারি করতে হয়, যেখানে সবার স্থান, তারিখ ও সময় নির্দিষ্ট থাকে। শপথ গ্রহণের পর সংসদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবেন তা নিয়ে কার্যপ্রণালীর বিধিতে স্পষ্ট নির্দেশনা রয়েছে। বলা আছে, নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে বিদায়ী সংসদের স্পিকারের সভাপতিত্বে। তিনি না থাকলে ওই সংসদের ডেপুটি স্পিকার নতুন সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। তাদের যে কোনো একজনের সভাপতি নতুন সংসদের স্পিকার নির্বাচন করা হবে। এরপর নবনির্বাচিত স্পিকার রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে নতুন অধিবেশনে সভাপতির আসন নেবেন। তার সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশনে নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর 5 সদস্যের সভাপতি মণ্ডলের মনোনয়ন ও শোক প্রস্তাব শেষে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দিবেন।
তার ভাষণের পর প্রথম দিনই সংসদ অধিবেশন মুলতবি রাখা হবে। নতুন সংসদ যখন প্রথম অধিবেশনে বসবে তার আগে হরে দরে আইনি ব্যাখ্যা দেয়া আসিফ নজরুল কিংবা ইউনূসের সরকার ক্ষমতায় থাকবে না। বিশ্লেষকরা মনে করেন নতুন সংসদের জন্য কোনো ধরনের অনাবশ্যক আইনি জটিলতা তৈরি করা ঠিক হবে না। সেক্ষেত্রে বিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার যে কোনো একজনকে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য 1 ঘন্টার জন্য হলেও লাগবে। তবে এক্ষেত্রে একটি নিয়ম কমনওয়েলথের কোনো কোনো দেশে অনুসরণ করা হয়, সেটি হলো স্পিকার প্রোটেমের ধারণা। এটি হলো রাষ্ট্রপতি সংসদের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্যকে অস্থায়ী স্পিকার বা স্পিকার প্রোটেম হিসেবে নিয়োগ দিতে পারেন। এক্ষেত্রে নির্বাচনের পর নতুন স্পিকার কার্যভার গ্রহণ করলে অস্থায়ী সভাপতির দায়িত্ব শেষ হবে। তবে এটির বিধান বাংলাদেশের সংবিধানে না থাকায় আইনগত জটিলতা তৈরি হতে পারে। ভবিষ্যতে যে কোনো সময় আইনি চ্যালেঞ্জের মুখে পড়লে পুরো সংসদের প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে যাবে। কারণ স্পিকার প্রোটেমের ধারণা যেহেতু সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধিতে নেই, তাই এটি আইনের বাধার মুখে পড়ার আশঙ্কাই বেশি, এমন ধারণা আইন বিশেষজ্ঞদের। উচ্চ আদালতের রিট হলে এটি গড়াতে পারে অনেক দূর। আবার স্পিকার পদত্যাগের যে দাবি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে সেটি যদি সত্য প্রমাণিত না হয় তাহলে আরো বড় ধরনের জটিলতায় পড়ে যেতে পারে নতুন সম্ভাব্য সংসদ। আইন বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই অন্তর্বর্তী সরকার সংবিধানের গণেশ উল্টিয়ে দেওয়ার কারণে ভবিষ্যতে নির্বাচিত সরকার বহু ধরনের আইনি জটিলতায় পড়বে। এমনকি ভবিষ্যতে যে কোনো সময় সেটি হতে পারে। আদালত থেকে দূর ভবিষ্যতে বহু কড়া নির্দেশ ও রায় আসতে পারে, তখন ফেঁসে যাবেন নির্বাচিত সংসদ সদস্যরাই। এমনিতেই দ্বাদশ সংসদের বিলুপ্তি ঘোষণার ঠিক প্রক্রিয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। ফলে প্রশ্ন উঠছে, ভবিষ্যৎ সংসদ সদস্যদের জন্য অনেকগুলো গর্ত কি আসিফ নজরুল ঘুরে দিয়ে যাচ্ছেন? নির্বাচন কমিশন কি তাদের নিজেদের পরিসংখ্যানের জালে আটকা পড়ে গেছে? কি মিশন ছিল ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকারের এই নির্বাচনকে কেন্দ্র করে? তাদের সেই মিশন কি সফল হয়েছে নাকি ব্যর্থ? আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। বাংলাদেশে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন অনেকেই আমরা বলতাম যে আমরা অঙ্কে কাঁচা। আমি নিজেও আমার এই অঙ্কের মার্কসটা সবসময় অন্য অন্য সাবজেক্টের চেয়ে তুলনামূলকভাবে কম থাকতো। আমার এক টিচার ছিলেন প্রফেসর সৈয়দ মোদাস্সের আলী। তিনি সবসময় বলতেন যে অঙ্কে ভালো হতে হবে। আমরা যারা মেডিকেলে ব্যাকগ্রাউন্ডে তাদের অনেকেরই ধারণা ছিল যে মেডিকেলে বোধহয় অঙ্ক লাগে না, কিন্তু পরবর্তীতে আমি যখন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করলাম বা পিএইচডি করতে আসলাম, কপাল কাকে বলে যে আমাকে এই পরিসংখ্যানের উপরেই নির্ভর করতে হলো। যে অঙ্ককে সারা জীবন ভয় পেয়েছি সেই অঙ্ককেই এখন আমার সকাল বিকাল চর্চা করতে হয়, বা আমার কাজের মেইন অংশটাই হচ্ছে পরিসংখ্যান। জার্মান একজন গণিতবিদ, ওনার নাম হলো কার্ল ফ্রেডেরিক গস। উনি বলেছিলেন যে ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ অল সায়েন্সেস। আপনি যদি অঙ্কের মজাটা বুঝে যান, অঙ্কের উপরে যদি আপনার দখল থাকে, যেমন এখন আমি পরিসংখ্যান নিয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি অনায়াসে আমার প্রয়োজনীয় স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস গুলো করে ফেলতে পারি এবং এটা এত এক্সাইটিং একটা বিষয়। কিন্তু সমস্যা হলো যে আপনি যদি গণিত বা স্ট্যাটিস্টিক্স এগুলো যদি হ্যান্ডেল না করতে পারেন, হ্যাঁ, একটা প্রবাদ আছে যে মিথ্যা 3 রকমের: লাই, ড্যাম লাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সো পরিসংখ্যানের অপব্যবহার যেমন করা যায়, আবার সাফিসিয়েন্ট নলেজ না থাকলে সেটা হ্যান্ডেল করতে যায় যেমন আটকা পড়ে যেতে হয়। যেমন আমাদের নির্বাচন কমিশন আটকা পড়েছে। নির্বাচনের দিন, নির্বাচন শেষে পরের দিন ভোর 4:40 তারা তাদের ওয়েবসাইটে জানালো যে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 98,64,421, না ভোট পড়েছে 53,16,000 সামথিং। অথচ আজকে আমরা পত্রিকায় দেখছি তারা বলছে যে গণভোটে 60.26% ভোট পড়েছে, যার মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429টি।
দেখেন, নিজেদের স্ট্যাটিস্টিক্স বারবার চেঞ্জ করতেছে। সকাল 10টায় বলতেছে এত শতাংশ ভোট, 11টায় বলতেছে, 12টায় ওটা জাম্প করে 3-4 গুণ বেড়ে গেছে 1 ঘন্টায়। মানে এই যে অঙ্ক নিয়ে খেলতে যাওয়া, এবং তারা যে সংখ্যা বানাচ্ছে, এই বানাতে গিয়েই তারা বারবার ফাঁদে পড়তেছে, মিলতেছে না। 2 আর 2 যে 4 হয়, কিন্তু কখনো সেটা 3.5 হচ্ছে, কখনো 4.5 হচ্ছে। মানে একটা জিনিস আপনি বানাচ্ছেন এবং সেই বানাতে গিয়ে আপনি লেজে গবরে করে ফেলছেন। বিএনপির পক্ষ থেকে তাই নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এক্সাক্ট ফিগার গুলো আমাদের জানাও। তোমরা এক এক সময় এক এক কথা বলছো। এখন নির্বাচন কমিশন বাটে কেন পড়বে না? এই নির্বাচনে ভোট পড়েছে 14%, 14 পয়েন্ট সামথিং ভোট পড়েছে এই নির্বাচনে, একদম অরিজিনাল নাম্বার। সেইটাকে এখন সে দেখাচ্ছে যে 59% ভোট পড়েছে। এখন গণভোট একরকম, আবার সংসদীয় আসনের ভোট একরকম পড়েছে, সবকিছু সেটাও আবার মিলছিল না। তো এখন তারা এই এক একটা নাম্বার দিচ্ছে, তখন বলছে হ্যাঁ করছো কি, ভুল হয়েছে, তখন আবার ওইটারে ঠিক করতেছে। সংশোধিত 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 করতে যায় তাদের থোলের বিড়াল ফাঁস হয়ে গেছে। এদিকে জামাত এবং ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকার, এই ত্রয়ীর সম্পর্কটা আপনারা জানেন। জেনারেল ওয়াকার এবং ডক্টর ইউনূস সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে জামাতকে ক্ষমতায় আনতে। তারা অনেকদিন ধরেই চেষ্টা করছে। ট্রেসিয়ান জ্যাকবসন যখন আমেরিকান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিলেন, চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন, তিনিও চেষ্টা করেছেন জামাতকে কিভাবে ক্ষমতায় আনা যায়। কিন্তু ব্রিটিশ রাষ্ট্রদূত বাংলাদেশে সারা কুক যখন দিল্লিতে যে ব্যর্থ হয়ে ফিরে এলেন, তিনি দিল্লির মোদী সরকারের কারোর সাথে যখন দেখা করতে পারলেন না, জামাতের পক্ষে ওকালতি করতে গিয়েছিলেন, তিনি ফিরে আসার পর থেকেই কিন্তু ইউনূস ওয়াকার শিবিরে একটা আতঙ্ক শুরু হয়ে যায় এবং তারা তখন বুঝতে পারে যে জামাতকে ক্ষমতায় নাও আনতে পারে। তো ওয়াকার যেটা করেছে, ওয়াকার ডুয়াল রোল প্লে করেছে। তারেক রহমানের সাথেও সে মেনটেন করেছে, আবার তার জামাত তো তার বুকের ভেতরে। তো তাদের এই যে মিশন জামাতকে ক্ষমতায় আনার, সেটা কমপ্লিটলি ফেইল্ড। এবং আর্মির মধ্যে, সিনিয়র আর্মি অফিসারদের মধ্যে একটা ফিলিংস কাজ করেছে যে যে কোনো অবস্থায় হোক তারা জামাতকে ক্ষমতায় আসতে দেবে না। এবং তারা শেষ দিকে ডিজিএফআই এর সহায়তায় তারা কিন্তু সারা দেশে কিছু কাজ করেছে, এবং সেটা ওয়াকারকে বাইপাস করেই। আপনারা খেয়াল করবেন, তারা কিছু সিদ্ধান্ত নিয়েছিল যে জামাত, তারা জানতো যে জামাত টাকা ছড়াবে, আগের রাতে ম্যানিপুলেট করবে, ব্যালট পেপার এক্সট্রা নিচে সেগুলো সিল মারবে, প্রিজাইডিং অফিসারদের কেনা বেচা চলবে। তো আর্মিকে কিন্তু স্পষ্ট বলা ছিল জামাত ফিল্ড লেভেলে যে আকামগুলো করবে প্রত্যেকটা ধরার। এবং আপনারা খেয়াল করে দেখেন, নির্বাচনের 1-2 দিন আগে থেকে বিএনপির ক্যান্ডিডেট বা লোক যদি ধরা পড়ে 2 জন, জামাতের ধরা পড়ছে 8 জন। এইভাবে মোস্টলি জামাতকে টার্গেট করে তারা সারা বাংলাদেশে, যেমন সৈয়দপুরে ধরা পড়লো ঠাকুরগাঁয়ের জামাতের আমির। তো এরকম করে দেখবেন যে জামাতের সংশ্লিষ্ট লোকজনকে আর্মি বেশি অ্যারেস্ট করেছে। ইট ওয়াজ প্রি প্ল্যান্ড, একটা স্পেশাল ইন্টেনশন নিয়ে। যদিও আর্মির খুব ক্ষুদ্র একটা অংশ, যেমন বারবার বলেছি রংপুর এবং যশোরের জিওসি, তারা জামাতের জন্য কাজ করেছে। এবং রংপুরের রেজাল্ট দেখলে আপনি বুঝতে পারবেন সেটা কতখানি ইম্প্যাক্ট ফেলেছে। যাই হোক, আর্মির এই সিনিয়র গ্রুপটা তারা জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি। এখন ইউনূস তো পড়ছে বাটে। ইউনূস একটা জিনিস চেয়েছে, সেটা হয়নি। এবং সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে ইউনূসের আর পরিস্থিতির উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, সে ব্যর্থ। আজকে বাংলাদেশ থেকে 4 জন এক্সিস্টিং সচিব বিদেশ সফরে গেছে। বাংলাদেশ বিমানের সকালের ফ্লাইট সাধারণত 8টার দিকে সিঙ্গাপুরে যায়। আগামীকাল 14ই ফেব্রুয়ারি এবং পরের দিন 15ই ফেব্রুয়ারি, 2 দিন বাংলাদেশ বিমান 2টা স্পেশাল ফ্লাইট সিঙ্গাপুরে চালু করেছে দুপুর 12টার দিকে। এই 2টা ফ্লাইটের আবার অধিকাংশ টিকিটই 2 দিন আগে সোল্ড আউট ছিল প্রায়। আমাকে একজন
ট্রাভেল এজেন্সির মালিক ফোন করে জানিয়েছিলেন। হঠাৎ করে এই দুটো এক্সট্রা বিমান কেন সিঙ্গাপুরে দেওয়া হলো? বেশ কিছু উপদেষ্টার পরিবার কিন্তু দেশে নাই। বিএনপি বলছে 15 তারিখের মধ্যে তারা সরকার গঠন করবে। জুলাই সনদ, 180 দিন, ডক্টর আলী রিয়াজের সেই যে ফর্মুলা, হ্যাঁ, তারা গণপরিষদ হিসেবে কাজ করবে, সংবিধান সংশোধন করবে, এই সব কিছুই এখন হুমকির মুখে। বরং হ্যাঁ ভোট না ভোট নিয়ে বিএনপি নিজেরাই প্রশ্ন তুলছে এবং নির্বাচন কমিশনের কাছে এক্সাক্ট ফিগার নাম্বার তারা চেয়েছে। তো এই অবস্থায় আরো রাজনীতির অনেক অনেক কিছু হবে। বিএনপি একটা নজিরবিহীন বিজয় পেয়েছে, যে নির্বাচনে মোর দেন 80% ভোটার্স ভোট দেয়নি, 14% ভোটার ভোট দিয়েছে। তো এই নির্বাচনের গ্রহণযোগ্যতার সংকট থাকবে। তারপরেও তারেক রহমান, তাকে ভারতের প্রধানমন্ত্রী মোদি অভিনন্দন জানিয়েছেন। যে কথাটি বাজারে চালু আছে যে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে। আজীবন ভারত বিরোধী রাজনীতি করা বিএনপি এবং তার নেতা তারেক রহমান আগামীতে ভারতের সাথে কিভাবে রাজনীতি করবে, ভারতের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং কি, ডক্টর ইনুসের ফেট কি হবে, এই সব বিষয়গুলো আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে যে নির্বাচন কমিশন তাদের এই সংখ্যা নিয়ে যে বাটে পড়েছে এবং পুরো বিষয়টাকে খেলো এবং হাস্যকর করে ফেলেছে, সেটা এই নির্বাচন গুণগত মান কেমন হয়েছে সেটাই নির্দেশ করে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।